আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ স্পোর্টস। আর কোথায় খেললে বাংলাদেশ জাতীয় দলে আবারও দেখা যাবে নাঈম শেখকে। গেল বিপিএল, এর আগে এনসিএল, চলতি ডিপিএলে হাইস্ট চান্স করার। এর আগের ডিপিএলগুলো তো সবসময় আমরা দেখি টপ 3 এর মধ্যেই থাকেন। জাতীয় দল থেকে বের হয়ে আসার পর সব জায়গায় পারফরমেন্স করলেন। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, আর কোথায় পারফরমেন্স করলে আপনাকে জাতীয় দলে দেখা যাবে? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। না আসলে অ্যাজ এ টপ অর্ডার অ্যাজ এ ক্রিকেটার আপনার কাজই হচ্ছে পারফর্ম করা। তো এটা ওইভাবে নেওয়ারও কিছু নেগেটিভও নেওয়ার কিছু নেই, পজিটিভও নেওয়ার কিছু নেই। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, বাদবাকিটা কাজ সিলেক্টরদের ওনারা চিন্তা করবে। কিন্তু আমি যেখানে যে অবস্থায় খেলতে চাই, রান করতে চাই, ডোমিনেট করে ক্রিকেট খেলতে চাই। আমরা গেল এনসিএলে দেখলাম আমি দুর্দান্ত ফর্মে ছিলেন, এরপর আবার আসলো বিপিএল, সেখানেও পারফরমেন্স ভালো করলেন, ডিপিএলও করলেন। দুইটা আলাদা ফর্মে, যদিও সাদা বলের। এই দুইটাকে আপনি কীভাবে মানিয়ে নেন অ্যাজ এ ব্যাটসম্যান? না আসলে এটা আপনার মাইন্ড সেট আপের উপরে, কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে যারা 3 ফরম্যাট ক্রিকেট খেলে ওদের মাইন্ড সেট আপ খুব দ্রুত শিফট করতে হয়। আপনার রেড বল ক্রিকেট খেলতেছেন, হঠাৎ করে আপনার টি-20 সিরিজ থাকতে পারে। তো আপনার মাইন্ড সেট আপ যত দ্রুত কনভার্ট করা যায়, আপনি তত যত ম্যাচিওর প্লেয়াররা দ্রুত জিনিসটা কনভার্ট করে। তো আমি চেষ্টা করতেছি যত দ্রুত কনভার্ট করে ওই এনভায়রনমেন্টটা এনজয় করার জন্য। বেশি পেছনে যাব না, 3-4 বছর আগের ওয়ানডে ক্রিকেট এবং বর্তমান ওয়ানডে ক্রিকেটের মধ্যে অ্যাজ এ ব্যাটসম্যান আপনি আসলে কতটুকু ফারাক দেখেন? আসলে দেখেন, আগে 240 থেকে 60 হলে চ্যালেঞ্জিং, আর এখন চ্যালেঞ্জিং হচ্ছে 350-370। তো আপনি এখন ক্রিকেট যেই স্ট্যান্ডার্ডে চলে গেছে, তো আপনার মাইন্ডসেট আপ ওরকম রাখতে হবে যে আপনি 370-60 কীভাবে চেস করবেন। ওই মাইন্ডসেট আপনি যখন থাকতে পারবেন, তাহলে আপনি ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করে খেলতে পারবেন। তো এই জিনিসগুলি আমার কাছে মনে হয় যে 5 বছর আগে থেকে এখন 5 বছর নিচে আমরা ওই জিনিসটা মাইন্ডসেট আপের একটা পরিবর্তন আছে বিশাল। এই জায়গায় আমাদের দলটা, বাংলাদেশ ক্রিকেট, কতটা পিছিয়ে আছে বলে আপনি মনে করেন? না, আমাদের দল পিছিয়ে আছে এটা আমি বলবো না। আমি বলবো আমাদের ডোমেস্টিকে যত ভালো উইকেটে আমরা যত স্পোর্টি উইকেটে খেলতে পারবো, আমাদের জন্য ইজি হবে। কারণ আপনি 220-30-এর উইকেটে খেলে আপনি হঠাৎ করে আপনার কাছে 350-380 আসলে আপনার জন্য অনেক ডিফিকাল্ট। আপনি রেগুলার যখন 380-370-350 চেস করবেন, আপনার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ইজি হয়ে যাবে। তো ওই জিনিসগুলো আপনার ডোমেস্টিক বিপিএল, এনসিএল, আদার যেসব টুর্নামেন্ট আছে এসব থেকে আপনার প্র্যাকটিস করে ওই হ্যাবিটগুলি আপনার ভিতর ক্রিয়েট করা উচিত, যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে আপনার প্রবলেম না হয়। এনসিএল এর উইকেটের ব্যাপারে আপনি বলেছিলেন যে মোটা থাকে ভালো, ডিপিএল এর উইকেটটা কেমন দেখছেন? সোফার এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় ভালো পাচ্ছি, কিছু জায়গায় একটু বেশি ড্রাই। আপনি আলটিমেটলি তো এই 3টা উইকেটেই খেলা হয়, মিরপুরে, বিগ স্পিড 2টাতে। আগে ফতুল্লা ছিল, তো এখন ফতুল্লাটা অফ আছে। তো আলটিমেটলি এই 3টা উইকেটে আপনি যেরকম এক্সপেকটেশন থাকবে ওরকমই থাকে, হয়তো একটু এদিক ওদিক থাকে, আপনি মানায় নিতে হয়। আপনি অ্যাজ এ টপ অর্ডার আপনি আর্লি ব্যাটিং পেলে আপনি এইসব সিচুয়েশনগুলি অ্যাকসেপ্ট করে নিতে হবে। ভালো উইকেটের কথা আগেও আমরা শুনেছি ক্রিকেটারদের কাছ থেকে। ওই আবারও 3-4 বছর আগেও যদি ব্যাক করি, তখনও ক্রিকেটারদের এক্সপেকটেশন থাকতো যে 3-4 বছর পর হয়তো বা আমাদের যে কয়টা উইকেট আছে সেই উইকেটগুলো আরও ভালো হবে। আদৌ কি ভালো হয়েছে? আমি রিয়েলাইজ করে ফিল করি, যেহেতু এখন যে সময়টা চলতেছে এই সময়টা রানের সময়। কারণ এই টাইমে রান করা যায় অ্যাজ এ ব্যাটসম্যান আপনি, কারণ আপনি এরপরে যখন চলে আসবে ওয়েদারগুলি কিন্তু অনেক ম্যাটার করে। তো ওয়েদারের জন্য অনেক সিচুয়েশন আছে, পেস বলার দিকে চলে যায়, কিছু টাইম স্পিনারের দিকে চলে যায়, কিছু টাইম ব্যাটসম্যানদের ফরে থাকে। কিন্তু এখন আমি লাস্ট 2 বছর ধরে, 2 বছর বলবো না, 1 বছর ধরে আমি লাস্ট বিপিএলও বেশ কিছু ম্যাচ আমরা 200-220 করছি। তো এইরকম মাইন্ড সেট আপ থাকা উচিত, এরকম উইকেটে এরকম মাইন্ড সেট আপ থাকলে আপনি পারবেন। কারণ এরকম উইকেট যদি আপনি না থাকে, আপনি 120-30-এর উইকেটে যতই জোরাজোরি করেন, আপনি কখনোই ওই জায়গা 180-200 করতে পারবেন না। সো এই রকমের উইকেট থাকলে আমার কাছে মনে হয় যে ভালো খেলা সম্ভব আছে, আর প্লেয়ারদের স্কিল অনেক বাড়ে এরকম উইকেটে খেললে। সত্যি কথা বলতে আপনি যে জিনিসটা চাবেন ভিতরে, যে জিনিস ব্যাক অফ মাইন্ডে আপনি যে জিনিসটা চিন্তা করবেন, ওই জিনিসগুলি মাঠে এক্সিকিউশন তখনই করা যায় যখন ভালো উইকেট থাকে। তো আমি লাস্ট বিপিএলও দেখলাম, তার আগের বিপিএলও বেশ কিছু উইকেট পাইছি ভালো, ডিপিএলও পাচ্ছে কিছু উইকেট থাকে অনেক টার্নি, তো একটু ট্রিকি থাকে। তো ওভারঅল সব কিছু মনে বলবো যে আগের থেকে অনেক বেটার।
আপনি 230-40-এ কথা বললেন। 230-40-এ যখন খেলার মানটা ছিল, তখন নাইম শেখের স্ট্র্যাটেজি কী ছিল? আর এখন 300-র কথা চিন্তা আসলে নাইম শেখের স্ট্র্যাটেজি? না, টু বি অনেস্ট ওইভাবে তখন চিন্তাই করি না। আপনি যে জিনিস চিন্তা না করবেন ওই জিনিস কখনোই করতে পারবেন না। যে সবাই চিন্তা করতেছে 260 270 ভালো, ওইখানে যদি আপনি 320 করতে পারেন তাহলে অন্যরকম এই চিন্তাভাবনাগুলি যদি আপনার ভিতরে থেকে এখন থেকে থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ইজি হয়ে যাবে। আপনার আসতেই পারে যে আপনি ভালো টিম আপনার এগেনস্টে 330 করছে, তো এটা চেস করার মেন্টালিটি তো আপনি থাকতে হবে, 350 চেস করার মেন্টালিটি থাকতে হবে। আপনি দেখেন এখন বড় বড় টিমগুলি 350 340 আবার চেজও হইতেছে, 5 রান 10 রানে হারতেছে। আপনি ওই জিনিসগুলি আমার কাছে মনে হয় যে 3 বছর আগে 5 বছর আগে ওই মাইন্ড সেট আপটা ছিল না, ওইভাবে গ্রো আপ হয় না। ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার প্লেয়াররা দেখবেন ওই মাইন্ড সেট আপ নিয়ে 19-এর পর থেকে ওই মাইন্ড সেট আপ নিয়ে গ্রো আপ হয়। তো আমি রিয়েলাইজ করি যে ওই জায়গায় পিছিয়ে ছিলাম। তাছাড়া স্কিল ডেফিনেটলি ইমপ্রুভ করছি, কিন্তু ওই আগে যে ছিল না ওই রকম স্কিল ছিল না এরকম না, মেন্টালিটিতে বেশ ফারাক। হোঁচট খাওয়া একেবারে স্বাভাবিক একটা বিষয়, কিন্তু হোঁচট খাওয়ার পর আবার পুনরায় হাঁটা, পুনরায় দৌড়ানো অনেক কঠিন একটা ব্যাপার। আপনি জাতীয় দল থেকে যখন চলে গেলেন, এরপর যে যাত্রাটা আবার রানে ফিরলেন, এই জায়গায় নিশ্চয়ই ছোট হলেও একটা স্ট্রাগল থাকে। এই সময় আপনার সাপোর্টটা আসলে কে বা কারা করেছেন যদি বল? টু বি অনেস্ট, আপনি যদি ভুল না করেন, হোঁচট না খান, তাহলে আপনি কোনো দিনই শিখতে পারবেন না। সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় লার্নিং আমার কাছে যে ভুল থেকে শেখাটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ভুল করছি, বারে সেম ভুল করতেছি বা ভুল করেই যাচ্ছি, কিন্তু কিছু শিখতে পারতেছি না। দেখবেন অনেক ক্রিকেটার আছে, অনেক ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ খেলছে, বাট তার কাছে কী এক্সপিরিয়েন্স আছে, আমি তার কাছ থেকে কী শিখতে পারি। সব ইন্টারন্যাশনাল ক্রিকেটার কিন্তু অনেক মানে প্লেয়ারের জন্য লার্নিং হতে পারে না, কারণ সবাই শুধু নিজের জন্য খেলছে। অন্য মানুষকে কিভাবে আউটপুট দেওয়া যায় এই জিনিসগুলো কিন্তু সবাই করতে পারে না। সবচেয়ে বড় কথা যে আমি শিখে মানুষকে কি আউটপুট দিচ্ছি, কী শিখাচ্ছি, এই জিনিসগুলি অনেক ম্যাটার করে। বোর্ড ভালো জানে। এই অ্যান্সার বাদে একটা প্রশ্ন করতে চাই যে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে যদি আপনি আসলে ডাক না পান, এটা আপনার জন্য আসলে অবাক হবে কিনা? একটু হলো আপনি অবাক হবেন কিনা? না, কারণ টেস্ট ক্রিকেটে সামনে মনে হয় 2টা টেস্ট, এরপরে হয়তো ওয়ানডে, T20, বাট আমি মেন্টালি সব কিছুর জন্য প্রিপেয়ার্ড। এটা হলো সত্যি কথা। আমি লাস্ট 2-3 বছর ধরে আমি সব রকম ক্রিকেটে ভালো করার চেষ্টা করতেছি। আমি টপ স্কোরার হবো এরকম চিন্তা করতেছি না, আমি আমার ক্রিকেটটাকে ডেভেলপ করতেছি কি না, বুঝে ক্রিকেট খেলতেছি কিনা, সিচুয়েশন অনুযায়ী ক্রিকেট খেলতেছি কিনা, এই জিনিসটা আমার কাছে ম্যাটার করে। তো আমার কাছে মনে হয় যে এখন আমি ওয়েল ম্যাচুরড, ওয়েল প্রিপেয়ার্ড সব কিছুর জন্য। তো আমি কোনো কিছুর জন্য এখন সারপ্রাইজিং না যে এটা হইলো কেন, এরকম হইলো, বা আমি নেক্সট আমি 27-এ বা 31-এ যে আমি ওয়ার্ল্ড কাপ ধরতেছি না, এরকম কোনো কিছু আমার কাছে অন্যরকম না। কারণ আমি স্বপ্ন দেখি। আমি লাস্ট বলছি যে আমি 100টা 4 মারতে চাই, আমি 50টা 6 মারতে চাই। এটা আমি নিজে ফিল করছি যে আমি পারবো। আমি যে আমি বলছি এখানে আমি 90% করে ফেলছি, আমার 10% বাকি করাটা। আমি জাস্ট সময় যাবে আমি করে ফেলবো, এরকম চিন্তাভাবনা এরকম হওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, ঘরোয়া ক্রিকেটে দেখি আমরা যে আপনি হাইস্ট রান স্কোরার থাকেন, তো টুর্নামেন্ট চলাকালীন ধরেন আপনি সেকেন্ডে বা থার্ডে চলে আসছেন, তখনও মাথায় কখনো ক্যাচ করেন কিনা যে আবার সেকেন্ড বা থার্ডে চলে আসলাম, এরকম কিছু? না, এরকম কোনো কিছু আমার মাথায় কখনোই আসে না। থার্ড, ফোর্থ, আমি দেখি যে আমি আমার বেস্ট ভার্সনটা আমি আমার সামনে আমি ভিজুয়ালাইজে দেখতে পাচ্ছি কিনা, এটা আমার কাছে ম্যাটার। যে আমি আমার বেস্ট ভার্সনটা এবার ছিলাম কিনা, বা আমি কি বেটার করতে পারতাম, আমি যে জিনিসটা রিচ করছি তার থেকে বেটার কি করতে পারতেছি, বা কি করতে পারি ইন ফিউচারে। যে জিনিসটা করছি ওই জিনিসটা আমি আর করতে চাই না, তার থেকে বেটার কোনো কিছু চাই। এই জিনিসগুলি আমার ভিতরে কাজ করে। মিচেল স্টার্ককে ভালো খেলেন, এটা নিয়ে আগেও আপনার সাথে কথা হয়েছে। ভালো বোলার কিন্তু আপনি ভালো খেলেন, মানে আমাদের ঘরোয়া ক্রিকেটে এমন একজন বোলারের কথা বলেন, ভালো বোলার কিন্তু আপনি আসলে তাকে খুব একটা তোয়াক্কা করেন না। না, ডোমেস্টিক ক্রিকেটে আপনি প্রিমিয়ার লিগ যারা এই লেভেলে এই স্ট্যান্ডার্ডে খেলে কেউই আপনি খারাপ না, কারণ বলারের প্রত্যেকটা বলে চান্স ক্রিয়েট হওয়ার চান্স থাকে। ব্যাটার একটা চান্স, আপনি একটা ভুল করলে শেষ। কিন্তু বলার আপনি যদি পার্টিকুলার একটা ওভার দেখেন 6টা অপশন থাকে তার কাছে, 6টা বল করার অপশন থাকে। এরপরে একটা বলার লিমিটেড ক্রিকেটে 10 ওভার বল করতে পারে, আপনার T20-তে 4 ওভার বল করতে পারে, ওর কাছে অনেকগুলি অপশন থাকে। তো এরকম কোনো বলার নাই যে যে মারতে অনেক ভালো লাগে বা আমি পছন্দ করি, এরকম কোনো কিছুই না ভাই, এরকম কোনো কিছু নাই। আরসিবির দল 20 ওভারে 400 রান করেছে, দর্শক খুশি। তবে নিচে লেখা ছিল যে এই 400 রান তারা করেছে আরসিবির বোলারদের বিপক্ষেই, তার মানে তাদের বোলিং লেভেলের অবস্থা এরকম। এখন আমাদের এই ঘরোয়া ক্রিকেট লেভেলে বোলারদের মান আসলে কতটুকু আপনি দেখেন? না, আপনি আপনার ডোমেস্টিক ক্রিকেটে আপনার ডিপিএলের থেকে বড় কোনো ইভেন্ট নাই। তো এর থেকে যদি বড় কোনো ইভেন্ট থাকে তাহলে আমি ওইটারে আগায় রাখবো। যেহেতু আমার ডোমেস্টিক ক্রিকেটে ওডিআই ক্রিকেটে হচ্ছে ডিপিএলটাই আমার বেস্ট প্ল্যাটফর্ম, তো আমি এটারে সর্বোচ্চ প্রায়োরিটি দিই।
আবার টি-20 ক্রিকেটে আপনি বিপিএল ছাড়া আপনার ওরকম এক্সট্রা কোনো ইভেন্ট নেই। এইমাত্র একবারই হচ্ছে যে এই ফার্স্ট হচ্ছে টি-20 ডোমেস্টিক একটা টুর্নামেন্ট হয়েছে। আমি চাবো বোর্ডের কাছে এটা রিকোয়েস্ট থাকবে যেন এই টুর্নামেন্টটা বারবার কন্টিনিউ করে, তাইলে বিপিএলের আগে অন্তত আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য হলে এরকম একটা এনভায়রনমেন্ট আমরা পাই। তো ডিপিএল ছাড়া তো আপনার কাছে বড় কোনো ইভেন্ট নাই, টি-20তে বিপিএল ছাড়া এর থেকে বড় ইভেন্ট নাই। তো আমি এগুলিরে সর্বোচ্চ প্রায়োরিটি দিই। আপনি বলতে পারেন অবকাঠামো আরও অনেক বেশি চেঞ্জ করে অনেক কিছু ইমপ্রুভ করা যেতে পারে, কিন্তু এর থেকে ভালো প্ল্যাটফর্ম তো আর নাই। আপনি তো ডোমেস্টিক ক্রিকেটে অস্ট্রেলিয়ান ক্রিকেটের এনে খেলাইতে পারবেন না। 7টা অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলতেছে, 5টা-6টা ইন্ডিয়ান ক্রিকেটার খেলতেছে, এরকম তো আর হবে না। আপনি ডোমেস্টিক অবকাঠামো ইমপ্রুভ করতে হলে আপনি ডোমেস্টিক প্লেয়ারের বেশি বেশি অপরচুনিটি দিতে হবে, ওদেরই খেলতে হবে, আর ওদেরই সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, সর্বোচ্চ রেসপেক্ট রেখে খেলতে হবে। আমরা দেখি যে ওয়ার্ল্ড ক্রিকেটে সেটা ফ্র্যাঞ্চাইজি লিগ হোক, ইন্টারন্যাশনাল হোক, যে কোনো টুর্নামেন্টই হোক না কেন, এই বেটিং অ্যাপগুলো প্রমোট করার পর অন্য যাই হোক না কেন প্লেয়ার নিজেও বেনিফিট হচ্ছেন এবং ওই দলটা কোনো না কোনো বেনিফিট হচ্ছেন, কারণ তারা প্রচুর পরিমাণ অর্থ আসলে দেন। এই বেটিং অ্যাপ জিনিসটাকে আপনি কীভাবে দেখেন অ্যাজ এ স্পন্সার? সত্যি কথা বলতে আমার মাথায় নাই এক্স্যাক্টলি, মানে কোনটা বিটিং অ্যাপ কি, আমার মাথায় এগুলি নাই ভাই। মানে স্পন্সার আছে, প্লেয়ারের জন্য কি বেনিফিটেড, দলের জন্য কি বেনিফিট, আমি আলটিমেটলি এগুলি নিয়ে আমার চিন্তা করার টাইমই নেই। কারণ আমি আমার প্রফেশনাল লাইফ নিয়ে ব্যস্ত, প্রফেশনাল লাইফ শেষ হওয়ার জন্য, রিফ্রেশমেন্টের জন্য আমার মাইন্ড হচ্ছে আমার ফ্যামিলির টাইম দেওয়ার জন্য অনেক স্পেস খুঁজে। আমার চিন্তা ভাবনা ওগুলি নিয়ে, এইসব নিয়ে আমার মাথায় নাই ভাই। সাকিব আল হাসানের যে বিজ্ঞাপনটা আমরা দেখলাম অনএক্সপেক্টেড প্রমোট করা নিয়ে, এটা নিয়ে আপনি কি বলতে চান? টু বি অনেস্ট আমি এটা দেখি না, আমি জানি না, আমি দেখি না সত্যি কথা বলতে, যে কি হয়েছে না হয়েছে সোশ্যাল মিডিয়া আমার কাছে একদম সত্যি কথা বলবো এখন পর্যন্ত আমি জানি না এটা নিয়ে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় ফ্যান্সদের কি দেখলে আপনাকে নিয়ে লেখা বা ভিডিও কোনটা দেখলে ভালো লাগে আর কোনটা দেখলে ভালো লাগে না, এরকম দুটো? সত্যি কথা বলতে এই যে আপনার সাথে কথা বলতেছি, এটা আমি যদি আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করে তাইলে হয়তো আমার পর্যন্ত আসবে। ফেসবুকে আমার কাছে এটা আসার কোনো ওয়ে নাই, আমি সব কিছু আমার অফ।